বিচার অবশ্যই 5ই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। এই রাজাকারের বাচ্চারা তোমরা শুনে রাখো, 5ই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমি ফজলুর রহমান চাই। বাজে কথা বলবো না, তোমাদের চেয়ে 5ই আগস্টে আমি বেশি কষ্ট করছি, আমি বেশি রিস্ক নিছি। রাজাকারের বাচ্চারা আমাকে কালকে অন্তত 5 লক্ষ গালি দিয়েছে, 5 লক্ষ রাজাকারের বাচ্চারা। আমি তাদেরকে বলি বিচার হতে হবে 5ই আগস্টের, কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার, ইলিগেল বিচার না। আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কি বলছিলাম আমি, যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে, এখন তো গণতন্ত্র নাই, এখন কোর্ট কাছারিতে বিচার হয় না তেমন। যখন গণতন্ত্র আসবে, রিট বেঞ্চ, রিয়েল রিট বেঞ্চ আসবে হাইকোর্টে, তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে, মাই লর্ড, 24 আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল, এইটা সঠিক ছিল না, বেঠিক ছিল। আমি এই ব্যাপারে 102 ধারায় আমি আপনার কাছে কনস্টিটিউশন আমার অধিকারের দাবি করছি। সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল না। ওই যে আপনারা লয়ে গেল জেলখানায়, ভারতের এজেন্ট, সন্ত্রাসী, আপনি কত বড় যে সন্ত্রাসী দেখেই তো আমার ভয় লাগতেছে। আপনাকে ওই লয়ে গেল কোথায় রিপোর্টার সিনিয়র, আমি দেখতেছি আমার ভাই মঞ্জুরুল আলম পান্নাকে ধরে নিয়ে যেতেছে। আমার সিনিয়র লিডার মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর পাশে এসে গায়ে হাত দিতেছে, প্রফেসর কার্জনকে মারতে চাইতেছে, আর একজনকে গলায় টিপা দিয়ে ধরছে মুক্তি। আমি সব দেখতেছি, এই কেউ কোনো কিছু কইতে পারতেছি না। কেন কইতে পারতেছি না? এই কারণে কইতে পারতেছি না, এই দেশে মানুষ আছে কিনা, লোক সংখ্যা আছে, মানুষ আছে কিনা আমার সন্দেহ আছে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আমাদের সঙ্গে শুরুতেই 3 মাস পর নতুন আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা, সিনিয়র আইনজীবী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই খুব সঙ্গত কারণেই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় হয়েছে ট্রাইব্যুনালে সোমবার, এবং সেই বিষয়টি এখন শুধুমাত্র টক অফ দ্য কান্ট্রি নয়, বাংলাদেশের আলোচনার বিষয় নয়, মোটামুটি সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচনা এবং একই সঙ্গে সমালোচনার বিষয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা এই বিচারের মানদণ্ড নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছে। একজন সিনিয়র আইনজীবী হিসেবে এবং একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কিভাবে মূল্যায়ন করছেন শেখ হাসিনার যে বিচারের রায়টি হলো ট্রাইব্যুনালের মাধ্যমে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা যারা শুনছেন দেশে দেশে এবং বিদেশে, আমি সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। দেখেন, আমার ভাগ্যটাই এমন, পৃথিবীতে যখন কেউ এই বিচারের রায় নিয়ে কথা বলে নাই, বাংলাদেশে তো নয়, তখনই আমার মনে হয়েছে যে একজন মানুষ হিসাবে, এদেশের একজন সিনিয়র নাগরিক হিসাবে, সর্বোপরি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে, আমি যদি এই রায়টা সম্পর্কে কোনো কথা না বলি, তাহলে আমি বিবেকের কাছে দায়ী থাকব। কারণ আমি জানি এই রায়ের ভবিষ্যৎ কি। ফুটবল খেলার গোল দেখে হাততালি দেওয়া আর রায় শুনে হাততালি দেওয়া তো এক জিনিস নয়। আমার কাছে মনে হয়েছিল গতকালকে এবং প্রতিদিন, এবং যেদিন এই বিচারালয়টা, স্পেশাল ট্রাইব্যুনালটা কনস্টিটিউট হয়, গঠন করা হয়, সেদিনই আমার মনে হয়েছিল এই বিচারালয়ে একমাত্র 71-এর রাজাকার আল বদর আল শামস দালাল, স্বাধীনতা বিরোধী ছাড়া আর কারো বিচার হওয়া উচিত নয়। এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল এবং এটাকে জাদুঘরে পরিণত করা উচিত ছিল। কারণ এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল প্রথমে 1973 সনে এবং পরবর্তী সময়ে শেখ হাসিনার 8 সনের পরে এই দেশে যারা
মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং আইনগতভাবে যাদের বিচার হওয়ার জন্য নিশ্চিতভাবে চুক্তি হয়েছিল, সেই চুক্তি কেউ জানে না যে আমি কি করবো, কে জানে কে জীবিত আছে, আমি তো বুঝি না। তো চুক্তি হয়েছিল, যে চুক্তিতে লেখা ছিল 1971 সনের 16 ডিসেম্বর নিয়াজি যখন জেনারেল জগজিৎ সিং অরোরার পায়ের নিচে তার রিভলভারটা লেখে দস্তখত করে সারেন্ডারের, সেই সারেন্ডারের দস্তখতে লেখা ছিল, সেই পত্রে লেখা ছিল এই 93,000 পাকিস্তানি হানাদার বাহিনী তো সারেন্ডার করলই, তাদের তো বিচার হবে, তাদের সাথে সাথে বিচার হবে তাদেরকে যারা এদেশে সহযোগিতা করেছে, মুসলিম লীগ, পিডিপি, জামাতে ইসলাম, নেজামে ইসলাম, আল বদর, রাজাকার, আল শামস, এই 7টা নাম, এদেরও বিচার হবে। এটা হলো যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত চুক্তির মাধ্যমে এই দেশে যারা 30 লক্ষ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত হরণ করতে বা নিজেরা হরণ করেছে বা যারা হরণ করতে হানাদার পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে, এবং যারা আমার দেশের সেই সব বুদ্ধিজীবী কে হত্যা করে আমার দেশকে মস্তিষ্ক শূন্য করেছে, মুনির চৌধুরী, গিয়াসউদ্দিন আহমদ, শহীদুল্লাহ কায়সার, ডক্টর আলিম চৌধুরী, জিসি দেব সহ শত শত বুদ্ধিজীবীদেরকে আল বদররা হত্যা করেছে, তাদের বিচারের জন্য এই কোর্টটা গঠন করা হয়েছিল এবং তাদের বিচার যতটুকু সম্ভব হয়েছে। শেখ হাসিনা করে গিয়েছে, অনেককে মাফ করেও দিয়েছে, শেখ হাসিনার বিচারও অর্ধ সমাপ্ত ছিল। এই কোর্টে আবার দেখা গেল 5ই আগস্টের গণ আন্দোলনের যারা বিরোধী শেখ হাসিনা সরকার, তাদের বিচার হচ্ছে। এটা তো হতে পারে না, এটা তো মুক্তিযুদ্ধের অপমান, মুক্তিযোদ্ধাদের অপমান, এটা তো 1000 বছরের মুক্তিযুদ্ধ আমার গৌরব, সেই গৌরবের অপমান। এই কোর্টে তো আন্দোলনে 5ই আগস্টের আন্দোলনে বলেন আর সংগ্রামে বলেন পরাজিত শক্তি যারা, তাদের বিচার হতে পারে না। এরা অপরাধী আর মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধের যে মহা অপরাধী, এরা তো এক নয়। সেই কারণে আমি বলছিলাম যে এই কোর্টটাই আমি মানি না এবং কোর্টটা সঠিক নয়, এবং কোর্টটা যেভাবে গঠন করা হয়েছে সেটা সাংঘাতিক ভাবে বেআইনি, ইলিগেল। আর এই কোর্টে যারা প্রসিকিউশনে এখন আছে, জনাব তাজুল ইসলাম সহ যারা আছে, তারা সবাই ওই শেখ হাসিনার যে বিচার ছিল, আল বদর, রাজাকার, আল শামস, দালাল, গোলাম আজম, নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান সহ, কাদের মোল্লা সহ যাদের ফাঁসি হয়েছে, যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সেই মামলার তারা ছিল ডিফেন্সের লয়ার জনাব তাজুল ইসলাম। এখন তিনি আবার প্রসিকিউশনের লয়ার, তিনি পরের মাসে তিনি কনের পিসি, পরের যিনি মা কনেরও তিনি মা। এই বিয়েটা লিগেল বিয়ে না, এটা ইলিগেল বিয়ে। এটা একদিন প্রশ্ন উঠবে। এটা আমি হাসিনাকে বাঁচানোর জন্য বলছি না। বিচার অবশ্যই 5ই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। এই রাজাকারের বাচ্চারা, তোমরা শুনে রাখো, 5ই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমি ফজলুর রহমান চাই। বাজে কথা বলবো না, তোমাদের চেয়ে 5ই আগস্টে আমি বেশি কষ্ট করছি, আমি বেশি রিস্ক নিছি। রাজাকারের বাচ্চারা আমাকে কালকে অন্তত 5 লক্ষ গালি দিয়েছে, 5 লক্ষ রাজাকারের বাচ্চারা। আমি তাদেরকে বলি বিচার হতে হবে 5ই আগস্টের, কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার, ইলিগেল বিচার না। আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ, কি বলছিলাম আমি, যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে, এখন তো গণতন্ত্র নাই, এখন কোর্ট কাছারিতে বিচার হয় না তেমন। যখন গণতন্ত্র আসবে, রিট বেঞ্চ, রিয়েল রিট বেঞ্চ আসবে হাইকোর্টে, তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে, মাই লর্ড, 24 আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল, এইটা সঠিক ছিল না, বেঠিক ছিল। আমি এই ব্যাপারে 102 ধারায় আমি আপনার কাছে কনস্টিটিউশন আমার অধিকারের দাবি করছি।
সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল না। এই কোর্টের ঘটনা আমার কথাটা শুনে 1 মিনিট। এই জি কোর্টটা সঠিক ছিল না এবং এইটা আবার অ্যাপিলেট ডিভিশন সাপোর্ট করবে। আর সেই কোর্টটা যদি সঠিক না থাকে তো এই কোর্টের বিচার তো পরের ব্যাপার, কোর্টই তো সঠিক না। এক, দুই হলো আমি যে কথাটা বলছিলাম সেই কথাটা আজকে জাতিসংঘ সমর্থন করতেছে। আমি যে কথাটা কালকে বলছি সেই কথাটা আজকে সমস্ত মানবাধিকার সংস্থা সাপোর্ট করতেছে। আমি যে কথাটা বলছি সেই কথা অস্ট্রেলিয়া থেকে, জাপান থেকে ধরে, ইউরোপীয় ইউনিয়ন থেকে ধরে আমেরিকা সবাই সাপোর্ট করতেছে। তা আমাকে হাজার হাজার গালি কেন দেওয়া হইলো? আমি তো বলতেছি না বিচার করা যাবে না, বিচারের ব্যাপারে আমার কোনো কথাই নেই। আমি বলতেছি কোর্টটা ইলিগেল, কাজে ইলিগেল কোর্টে কোনো লিগেল বিচার হইতে পারবে না। এটা হলো আমার কথা। বিষয় হচ্ছে যে ইলিগাল বিচার, আপনি বলছেন যে যুদ্ধাপরাধী বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, অর্থাৎ শেখ হাসিনার বিচারের জন্য নতুন কোন ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে, তো এটা হচ্ছে আপনার বক্তব্য? হ্যাঁ, আচ্ছা, নতুন এখন হাইকোর্ট ডিভিশনে কেউ আপিল করলে হাইকোর্ট এটিকে মানে এই ট্রাইব্যুনালের বিচার স্থগিত করতে পারে বা বাদ দিয়ে দিতে পারে। হাইকোর্ট বলতে অ্যাপিলেট ডিভিশন, সেই অ্যাপিলের কি কোনো সুযোগ আছে? কে করবে এই আপিলটা, কার পক্ষ থেকে করা হবে? না, নিয়ম হইল ফিউজিটিভ, যারা পলাতক লোকের কোনো আপিল নাই, বিচার পাওয়ার অধিকার নাই। কাজে শেখ হাসিনা এবং ওই যে কি নাম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, আমার মনেও থাকে না ভাই, না আসাদুজ্জামান কামাল সাহেব, এদের এরা যদি আইসা সারেন্ডার করে যদি আপিল না করে তাদের আপিল করার কোনো রাইট নেই, এমন কথাটা বুঝে। আমি হাইকোর্টের কোনো আপিল না, আপিল করতে হবে অ্যাপিলেট ডিভিশনে, তারপরে রিভিউতে যাইতে হবে সর্বশেষ। এইটা একটা দীর্ঘ প্রসেস, যতই বলুক যে এটা একটা দীর্ঘ প্রসেস, একটা লোক রেফারেন্স 1-1.5 বছর 2 বছর লাগবে। কারণ এরা 30 দিনের মধ্যে আসামি পক্ষ থেকে সশরীরে বা আত্মসমর্পণের মাধ্যমে যদি আপিল করা না হয় তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত রায়ে পরিণত হয়, যদি আমার ভুল না হয়ে থাকে। হলো ফাঁসির আসামি তো এখানে নাই, আসামি রায় চূড়ান্ত রায় হইলো, এতে কি হইলো? এতে কি শেখ হাসিনা বা কামাল সাহেবের ফাঁসি হয়ে যাবে? কারণ তারা তো হাতের ধরা ছোঁয়ার মধ্যে নাই। হ্যাঁ, যেটা বলছে আমাদের সেই মহান নেতা জনাব আবু তাহের, এই রাজাকারের সন্তানেরা যা বলে যে তাদের 50 লক্ষ সৈন্য আছে, 25 লক্ষ হইল অস্ত্রধারী আর 25 লক্ষ হইল ডাইরেক্ট অস্ত্রধারী আর 25 লক্ষ হইল গেরিলা। তারা ইচ্ছা করলে গিয়ে শেখ হাসিনাকে দিল্লির থেকে ধরে নিয়ে আসতে পারবে, এতে ইন্ডিয়ান বাহিনী কিছুই করতে পারবে না, তাদের বয়ে কম্পমান হয়ে যাবে ইন্ডিয়ান বাহিনী। সেটা করতে পারলে অবশ্য ভিন্ন কথা, তা না হলে তাদেরকে ধরে না আনলে তো আর কেউ তো আইসা ধরা দিবে না ফাঁসি নেওয়ার জন্য। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে একটি ভবিষ্যতে যে কোনো সময় যদি আওয়ামী লীগের ফেভারে কোনো সময় আসে সেক্ষেত্রে আপিল করা হলে এই রায় বাতিল হয়ে যেতে পারে, বিষয়টি এরকম না? আওয়ামী লীগ আসতে হবে সেটা এমন না। এইটাও রাজাকারের বাচ্চারা বলে, আমি নাকি বলছি যে হাসিনা আসলেই রায় থাকবে না, আমি এই কথা বলি নাই। আমি বলছি যে কোনো ইভেন বিএনপি আসলেও পরিবেশটা যদি গণতান্ত্রিক হয়, শেখ হাসিনা এসে যদি ফাঁসির রশ্মি গলায় নিয়েও সারেন্ডার করে 6 বছর 3 বছর চলে যাক, তাতেও সে কন্ডোনেশন অফ ডিলে পিটিশন করিয়া সে আপিল শুনানি করতে পারবে, কন্ডোনেশন অফ ডিলে। এবং এটা করতে হয়, ফাঁসির আসামি যদি 10 বছর পরেও ধরা পড়ে তার এটা শুনতে হয় ডিলে কন্ডন করিয়া। এটা আমি প্রতিদিন বলবো না, প্রতি বছরে বছরে ফাঁসির কেস আমি করি, কোনোটা খালাস করি, কোনোটা যাবজ্জীবন করি, কোনোটা বহাল থাকে। এটাই নিয়ম। ফাঁসি ধরেই আরেকবার 10 বছর পরে ধরা পড়লেই ফাঁসি দিয়া দিবে, কত সোজা না তো ব্যাপারটা। এ হলো ব্যাপারটা। আমি সেই ফাঁসির কথায় যাব না, আমি বলছিলাম কোর্টটা সঠিক না। এই কোর্টটা যে সঠিক না এবং বিচারটা সঠিক প্রসিডিউরে হয় নাই সেটা পরে আসবে, কিন্তু কোর্টটা সঠিক না এটা প্রথমে আসবে। আপনি গেছেন অঙ্ক পরীক্ষা দিতে বা মেট্রিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষা দিতে, এখন আপনাকে লয়ে গেল ফুটবল ক্লাবের ঘরে ফুটবল খেলা দেখবার জন্য, ওখানে নিয়ে আপনার কাগজ কলম দিল, আপনি লিখে দেন, তো হবে না, আপনি তো পরীক্ষার হলে যেতে হবে, তাহলে তো পরীক্ষা হবে না।
এটা তো জিনিসটা এরকম, এটা তো বিচারের তো একটা নিয়ম নীতি আছে। কোর্ট সঠিক না হলে সঠিক বিচার হবে না, এই বিচার যতই হোক এই বিচার কার্যকর হবে না। প্রথমে যদি রিট বেঞ্চে যায়, প্রথমেই কোর্ট ঠিক ছিল কিনা এটা প্রশ্ন উঠবে। আর রিট বেঞ্চ যদি কোনো কারণে বলে দেয় এই কোর্টটা সঠিক ছিল না, তাইলে বিচারে যাই দিয়ে থাকো, ফাঁসি টাসি গুলো সব বাদ হয়ে যাবে। এই কথা যে গরুরা বুঝতে পারে না, এরা ফজলুর এবং রহমানের সেটি তো অবশ্যই একটা হ্যাঁ